আজকের গল্প মহাকুম্ভ। গল্পটি লিখেছেন সুদেষ্ণা নাগ। এলাহাবাদ স্টেশনে নেমে চারদিকে একবার ভালো করে তাকিয়ে দেখলেন শান্তনা। শীতটা এবার যেন বড়ই জাঁকিয়ে পড়েছে। চারদিকে মুটেদের দৌড়োদৌড়ি, হাঁক ডাক। বেশ 4-5 বার হয়ে গেল। প্রতি বছরই কুম্ভ মেলার সময় সপরিবারে আসেন শান্তনা দেবী। ওনাদের গুরুদেব শ্রী শ্রী তুলসীদাস বাবু আশ্রমের অন্যদের সাথেই এসেছেন। এবারে এখানে একটা মহাযজ্ঞ হওয়ার কথা। সপ্তাহখানেক থাকবেন সবাই মিলে, তারপর কলকাতা রওনা দেওয়া। টেন্টের মধ্যে ঢুকতেই নাকটা কুঁচকে উঠল জয়িতার। যদিও লাক্সারি টেন্ট ভাড়া করা হয়েছে, তাও যেন বড্ড অপরিষ্কার, নোংরা মনে হয় এই পরিবেশ। বিরক্ত লাগে তার। কি যে খুঁজে পান তার শ্বশুর শাশুড়ি এর মধ্যে, বুঝতে পারে না সে। আর তেমনি হয়েছে তার বরটা, এখনো মায়ের আঁচল ছাড়তে পারল না। শাশুড়ি যেন আজকাল দিন দিন খিটখিটে বাতিগ্রস্ত হয়ে পড়ছেন। তবে এত খিটখিটে হওয়াটা কি একেবারে অস্বাভাবিক? 8 বছর হয়ে গেল প্রত্যুষ এবং তার বিয়ের, এখনো কোল খালি তার। শ্বশুর শাশুড়ির জন্য একটু কোথাও যেন মায়া হয় তার। নাতির নাতনির মুখ দেখার আশা কারই না থাকে। তবে শাশুড়ি যখন তাই নিয়ে যখন তখন তাকে বাক্যবাণে বিদ্ধে থাকেন, তখন অসহ্য লাগতে শুরু করে তার। ডাক্তার বদ্যি থেকে তাবিজ মাদুলি কিছুই কি বাকি রেখেছে সে? তারপর বছর 2-1 শুরু হয়েছে এই তুলসীদাস বাবার নাটক। কিছুদিন বাদে বাদেই কী সব খেতে দেয় তাকে, শেকড় বাকড় ছাল, সব আয়ুর্বেদিক ওষুধ নাকি। গতবার যেটা দিয়েছিল, খেয়ে 2-3 দিন অনর্গল বমি করেছিল সে। ঘেন্না ধরে গেছে জীবনে তার। কখনো কখনো মনে হয় একটু বিষ খাইয়ে দেয় বুড়িকে, জ্বালা জুড়োবে তার। বাইরে থেকে শান্তনা দেবীর ডাক এলো, বৌমা তাড়াতাড়ি স্নান করে নাও, আশ্রমে যেতে হবে। আসছি মা। তাড়াতাড়ি স্নানের জন্য তৈরি হয়ে নিল জয়িতা। সন্ন্যাসী এই শব্দটার উপর বরাবরের আকর্ষণ যেন মহেশবাবুর। অনেক বই পড়েছেন নানা সন্ন্যাসীর উপর, বিভিন্ন সম্প্রদায়ের সন্ন্যাসীর উপর। কেমন যেন রহস্যময় ব্যাপারটা। একজন মানুষ কোনো অনির্দিষ্ট অদৃশ্যকে খুঁজে পাওয়ার লক্ষ্যে বাড়িঘর সব ছেড়ে দিল। ব্যাপারটা অত্যন্ত আশ্চর্য লাগে তার। ধার্মিক কতটা তিনি জানেন না, তবে এই কুম্ভমেলায় আসাটা বেশ একটা ঘোরের মতো লাগে ওনার। আজকাল আবার একটু আধটু সন্ন্যাসীদের সাথে আলোচনায় সামিল হওয়ার চেষ্টাও করেন উনি। সামনের মোড়টাতে কিছু দক্ষিণ ভারতীয় সন্ন্যাসী গোল করে বসে আলোচনা করছে। সবার পরনেই কালো ধুতি আর মাথায় চন্দনের বড় তিলক। বেশ উৎসুক মুখে তাদের সামনে গিয়ে দাঁড়ালেন উনি। যত দিন যাচ্ছে স্ত্রী নির্ভরতা বাড়ছে এই সাধু সন্ন্যাসীদের উপর। কোথাও যেন একটা ছোট্ট আশা, এবার আসবে তাদের বংশধর। মনে মনে তিনি কতটা বিশ্বাস করেন সন্দেহ আছে তার। তবে তারও মন আকুল হয়ে আছে একটা ছোট্ট গলার ডাক শোনার জন্য। বেলা প্রায় 12টা। সবাইকে নিয়ে এবার দুপুরের খাবারের জন্য চলেছে প্রত্যুষ। এলাহাবাদের সাগররত্নর দোকান খুব নামকরা। প্রতি বছর এখানে এসেই খাওয়া দাওয়া করে ওরা। এলাহাবাদ, কুম্ভ মেলা, এসবে আসতে অবশ্য তার বিশেষ ভালো লাগে না। তার পছন্দ পাহাড়, নৈনিতাল আর সিমলা। তবুও আসতে হয়। বাবা মা তো আজকাল পারলে পৃথিবীর সব দেবদেবতা আর সাধুকে মানত করে। তার নিজের মধ্যেও যেন সংশয়ের বীজ কোথাও ঢুকে গেছে। কি যে সমস্যা আর কোথায় যে সমস্যা, পুরোটাই যেন রহস্য। জয়িতার উপর রাগ আর অভিমান আজকাল একসঙ্গে হয়। কেন পারছে না ও? এখন সন্ধে প্রায় 6টা। তুলসী বাবার আশ্রমে গলবস্ত্র হয়ে বসলেন শান্তনা। বাবা বলেছেন, এবারে অমৃত কুম্ভ, এবারে বিফল যাবে না এই যজ্ঞ। ভগবান ঠিক মুখ তুলে তাকাবেন। আর যদি এবারেও না হয়, মনের ভিতর থেকে একটা চাপা সংশয় হিসিস করে ওঠে। বাবুকে বলবো ডিভোর্স দিতে ওই আঁটকুড়ি বাঁচাটাকে। নতুন করে বিয়ে দেব বাবুর। নাতি এবারে আমার চাই। তুলসীদাস বাবা ঢুকলেন যজ্ঞকেন্দ্রে। ঘরের মাঝখানে যজ্ঞকুণ্ড, পাশে পিতলের সরার মধ্যে চাল গব্যঘৃত আহুতি দেওয়ার জন্য বিল্বপত্র, ফুল, 5টি ফল আর কয়েকটি কলা রাখা হয়েছে। বাবাকে দেখলে প্রকৃত বয়স আন্দাজ করা যায় না। মাথায় জটা,
পরনে রক্তবর্ণ ধুতি, কপালে শ্বেতচন্দন পুরু করে লাগানো, তার মধ্যে রক্তবর্ণের টিকাটি যেন তৃতীয় নেত্রের আভাস দেয়। গলায় 10-12টা রুদ্রাক্ষের মালা, সামনে থেকে দেখলেই সম্ভ্রমের উদ্রেক হয়, যেন এই মানুষটি মহাকালকেও নিয়ন্ত্রণ করতে পারেন। যজ্ঞের আয়োজন দেখে বাবার মুখে সন্তুষ্টির হাসি ফুটল। আজ তবে উনি একা আসেননি, সাথে রয়েছে আরও 5 জন সাধু। বাবার সাথেই এরা আজ প্রত্যেকে যজ্ঞে অংশগ্রহণ করবে। সৃষ্টিকর্তা মহাদেব আর পালনকর্তা বিষ্ণুকে স্মরণ করে যজ্ঞ শুরু হলো। উপস্থিত অন্য 5 জন সাধুর মধ্যে একজন হলেন তন্ত্র সাধক। তুলসী বাবা আর বাকি 4 সাধু আহুতি দান শুরু করলেন। 108টি আহুতি দানের পর যজ্ঞ যখন সমাপ্ত হলো, জয়িতার তখন প্রচণ্ড শ্বাসকষ্ট শুরু হয়েছে। ছোট্ট ঘর, আর সেই ছিল এই যজ্ঞের কেন্দ্রবিন্দু, তাই যজ্ঞকুণ্ডের খুব কাছে বসতে হয়েছিল তাকে। তুলসী বাবা বজ্রকঠিন স্বরে বললেন, যা, এই যজ্ঞকুণ্ডে যে 5টি আহুতি দেওয়া রম্ভা রয়েছে সেগুলোকে এখন খেতে হবে তোকে। তারপর কাল সকালে গঙ্গায় পুণ্য স্নান করলেই তোর পাপ মুক্তি। দুপুরের পর থেকে আর কিছুই খাওয়া হয়নি জয়িতার, কিন্তু যজ্ঞকুণ্ডের ভেতরে পড়ে থাকা পোড়া কলাগুলোকে দেখে কেমন যেন অস্বস্তি করে উঠল মনের ভেতরটা। তাও কোনো রকমে পোড়া কলাগুলোকে গেলার চেষ্টা করলো সে, কিন্তু চতুর্থটা খাওয়ার পর নিজেকে ধরে রাখতে পারল না। হড়হড় করে বমি হয়ে গেল যজ্ঞকুণ্ডের কাছেই। এবার তেড়ে এলেন সান্ত্বনা। দিলে তো সব নষ্ট করে, এমন অলক্ষী মেয়ে ছেলে আমি আর জন্মে দেখিনি, বলেই ছুটে গিয়ে তুলসী বাবার পা ধরে বসে পড়লেন। বাবা, কি হবে এবার? সব যে নষ্ট হয়ে গেল। বাবা একটু শ্লেষের স্বরে বললেন, তোর এই পুত্রবধূ পূর্বজন্মের পাপে ভুগছে, এত সহজে এর দোষ কাটবে না। তবে আমি আছি তোর সাথে। যা, কালকে গঙ্গা স্নানের পর সোজা আমার কাছে নিয়ে আসবি, তারপর দেখব কি করা যায়। বমি করে জয়িতা নিজেই ভীষণ অপ্রস্তুত হয়ে পড়েছিল। যখন শাশুড়ি গজরাচ্ছেন তখন অন্য একটি সাধু এসে তাকে জল দিল, বেশ যত্ন করে মুখটাও মুছিয়ে দিল। এবারে একটু ভালো লাগছে জয়িতার। তুলসী বাবার কথা শুনে ঘর থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো সে। জীবনে এত বড় আশাভঙ্গ আর কখনো ঘটেনি সান্ত্বনার। এত বড় যজ্ঞ, তার শেষে এই পরিণতি। মাথাটা রাগে দপদপ করছিল। ফিরে এসে ফেটে পড়লেন তিনি। কি ভেবেছ কি বলো তো? তোমার মতো অসভ্য অলক্ষী মেয়ে মানুষ আমি বাপের জন্মে দেখিনি। এতে অসভ্যের কি দেখলেন মা? গাটা গুলিয়ে উঠেছিল তাই বমি হয়ে গেছে। ইচ্ছে করে কি করেছি? হ্যাঁ, সে তো তুমি কিছুই ইচ্ছে করে করো না, সবই আমার কপালের দোষ। বিয়ের 10 বছর হতে চলল, এখনো কোল খালি। সেটা কি আমার দোষ মা? ডাক্তার তো কিছু কম দেখায়নি। ভিখিরির ঘর থেকে মেয়ে আনার এই জ্বালা। সব কথাই মুখে মুখে তর্ক। দেখো বাবু, তোমাকে পরিষ্কার বলে দিচ্ছি, আর 3 মাস যদি তাতেও কিছু না হয়, এই মেয়েকে তুই ডিভোর্স দিয়ে নতুন করে বিয়ে করবি। তা না হলে আমি কিন্তু মাথা খুঁড়ে মরব। আহ মা, এত মাথা গরম করো না। চলো কিছু খেয়ে আসবে। এত রাত হয়ে গেল, তা না হলে তোমার আর বাবার শরীর খারাপ করবে। তোমার জন্য কি কিছু আনবো? বেরোবার আগে জয়িতার দিকে প্রশ্নটা ছুঁড়ে দিল পর্তুষ। পারলে একটু বিষ এনো, হয় নিজে খাবো নয়তো তোমার মাকে খাওয়াবো, মনে মনে বলল জয়িতা। কিছু আনতে হবে না বলে উঠে গেল সে। পর্তুষেরা বেরিয়ে যেতেই ঝরঝর করে কেঁদে ফেলল জয়িতা। আজকাল যদিও অলক্ষী ভিখিরি ঘরের মেয়ে, কথাগুলো খুব সাধারণ হয়ে গেছে তার কাছে। তা হলেও যদি পর্তুষ তাকে ডিভোর্স দেয়, কোথায় যাবে সে? বরাবরে কপালটা খারাপ তাদের 3 ভাই বোনের। ক্লাস 10-এ পড়ে যখন মা মারা গেল, তার কিছুদিন বাদে বাবাও নিরুদ্দেশ হয়ে গেল। পড়াশোনায় খুব ভালো ছিল তার দাদা, তাকেও একটা ছোট্ট চাকরি নিতে হলো। কোনো রকমে টেনে টুনে বিয়ে দিয়েছিল তার আর দিদির। 3 বছর হয়ে গেল জামাইবাবুর কারখানায় লক আউট। দিদির কষ্ট আর চোখে দেখা যায় না। দাদাটা কোনো রকমে এখনো ঠেকনা দেবার চেষ্টা করে যাচ্ছে, কিন্তু আর কতদিন? এর মধ্যে যদি আবার সেও গিয়ে হাজির হয়, না, তা হতে পারে না। ধীরে ধীরে মনকে শক্ত করে সে, কিছু একটা করতেই হবে। রাতে খাওয়া দাওয়া মেটার পর বাবা মাকে নিয়ে এসে গঙ্গার ধারে এসে বসলো পর্তুষ।
মা, মাথাটা একটু ঠান্ডা রাখার চেষ্টা করো। আজকালকার আইন মেয়েদের কথা বেশি শোনে। এমন কিছু করে বসো না যাতে পুলিশ কেস হয়। বাবু ঠিকই বলেছে, ওর আবার সরকারি চাকরি। মাথা ঠান্ডা রেখে ভাবার চেষ্টা করো। আমার যা ভাবার আমি ভেবে নিয়েছি। এভাবে আর কদিন আমাকে বলতে পারো? বাবুর এই বৈশাখে 40 পুরো হবে। সন্তান লাভেরও একটা বয়স থাকে। আহা, সে কথা কি আমি অস্বীকার করেছি? লাখ লাখ টাকা খরচ করা হলো ডাক্তারের পিছনে। আর কি করা যেতে পারে বলো তো? ডাক্তার তো বলেছে যে কারোর কোনো তেমন প্রবলেম নেই। তাহলে আর কি করা যায়? কেন? ওই মেয়েকে ডিভোর্স দিয়ে নতুন করে বিয়ে দেব আমি বাবুর। তুমি বলছো মা, কিন্তু যদিও খোরপোশ চেয়ে বসে, কোথা থেকে দেব আমি? তারপর দেখব আমার অর্ধেক মাইনেই ওদিকে গুঁজতে হচ্ছে। তুই একদম ঠিক বলেছিস বাবু। শান্তনা, তুমি একটু ভেবে দেখো ব্যাপারটা। আমার যা ভাবার ছিল ভাবা হয়ে গেছে। তোমাদের বাপ ছেলের দ্বারা যে কিছুই হবে না সেটা ভালো বুঝতে পেরে গেছি। এদিকটা নিয়ে তোমাদের আর ভাবতে হবে না। ও আপদকে কি করে তাড়াবো ভেবে নিয়েছি। আজ মহাকুম্ভের সকাল। পুরাণে বলে ভগবান শ্রী বিষ্ণু যখন মোহিনী রূপ ধরে অমৃতের ঘড়া নিয়ে পালাচ্ছিলেন, তখন হরিদ্বার, নাসিক, উজ্জয়িনী আর প্রয়াগে তার থেকে কয়েক বিন্দু অমৃত পড়ে যায়। সুর অসুরের যুদ্ধ চলে আরও 12 দিন ধরে। সেই থেকে প্রতি 12 বছর অন্তর হয় অমৃত কুম্ভ। হাজার হাজার বছর ধরে সেই ঘটনাকে মনে রেখে মানুষ স্নান করে গঙ্গায় এই পুণ্য প্রভাতে, নিজের পাপ মোচন করতে, জীবনে মানবতা, শান্তি আর সৌভাগ্য ফেরাতে। হাজার হাজার মানুষের সমাগমে আজ ঘাটগুলি পরিপূর্ণ। সর্বরাজ্যে সর্ববয়সের মানুষ আজ এসেছেন ঘাটে। দলে দলে উত্তর ভারতীয় মহিলারা চওড়া কমলা সিঁদুর পরে ঘাটে বসে পুজো করছেন। স্বামী, সন্তান, পরিজনদের মঙ্গল কামনায় পুজো চলছে। সপরিবারে স্নান করতে যাচ্ছেন শান্তনা। শান্তনা জয়িতার পরনে লাল পাড় সাদা শাড়ি, ছেলেদের পরনে ধুতি। সকালে তুলসী বাবার সাথে দেখা করতে গিয়েছিলেন। বাবা আজকে বড় ব্যস্ত, তাই ভালো করে কথা হয়নি। অন্য সাধুদের সাথে কথা বলেই ফিরতে হয়েছে। আবার স্নান। বাবার দেওয়া আশীর্বাদী তুলসী পাতা মুখে রেখে গঙ্গায় ডুব দিলেন সবাই। পাশে এক সন্ন্যাসী উচ্চারণ করে চলেছেন, ওম জবাকুসুম শঙ্কর্ষং কাশ্যপেয়ং মহাদ্যুতিম ধ্যানতারিং সর্বপাপঘ্ন প্রণতস্মি দিবাকরং। স্নান সেরে উঠে দাঁড়ালেন মহেশবাবু। বেশ শুদ্ধ লাগছে তার। কাল রাতের গ্লানি, কলুষতা যেন ধুয়ে গেল জীবন থেকে। ওদিকে নাগা সন্ন্যাসীরা স্নান করতে নেমেছে। প্রচণ্ড চিৎকার করছে, বোম বোম, হর হর মহাদেব। আস্তে আস্তে পাড়ের কাছে ফিরছে বাকিরা। মহেশবাবু ঘাটের দিকে এগিয়ে আসতে জয়িতা একটা গামছা এগিয়ে দিল। গা হাত মোছা হতে প্রত্যুষ এসে হাজির। তোর মা কোথায় গেল? তাই তো, তুমি দেখেছ? ঘাড় নাড়ল জয়িতা। একটু দূরেই তো ছিল, স্নান শেষে আর দেখতে পাইনি। এখানেই দেখো, কোনো সাধুর পা ধরে পড়ে আছে। আহ, তুমি না, দাঁড়াও আমি দেখছি। গামছাটা গায়ে দিয়ে উঠে গেল প্রত্যুষ। দুপুর প্রায় 12টা। শান্তনাকে খুঁজে পাওয়া যায়নি এখনো। পুলিশে রিপোর্ট করা হয়েছিল। একটু আগেই ডুবুরি নামানো হয়েছে। আরও একটা মিসিং রিপোর্ট হয়েছে। এই সময় গঙ্গার যা স্রোত, বডি খুঁজে পাওয়া ইজি না। ওসি মিস্টার শর্মা মাথা নাড়লেন। টাইম লাগবে প্রত্যুষবাবু। মহেশবাবু একদিকে মাথা ঝুঁকে বসে আছেন। পাশে দাঁড়িয়ে আছেন জয়িতা। অমৃতের সন্ধানে এসে গরল নিয়ে ফিরছেন তিনি। 6 মাস কেটে গেছে। জীবন এখন মোটামুটি শান্তির জয়িতার। দুপুরবেলাগুলো শুধু এখন একটু একলা লাগে তার। স্বামী শ্বশুর দুজনেই অফিসে। শাশুড়ির অভাবটা শুধু এই সময় মনে হয়। অবশ্য আর কটাই বা মাস। 2 মাসের অন্তঃসত্ত্বা সে। যেদিন প্রথম জানতে পারল, আনন্দে পাগল হয়ে গেছিল। প্রত্যুষও অবাক হয়ে গেছিল। সবই মায়ের আশীর্বাদ, এই কথাটা বলতেই পেরেছিল। মহেশবাবু বাকরুদ্ধ হয়ে গেছিলেন। শুধু আনন্দাশ্রু ছিল তার চোখে। হঠাৎ কলিং বেলটা বেজে উঠল। এই সময় আবার কে? টিভিটা বন্ধ করে বিরক্ত মুখে উঠল জয়িতা। চিঠি আছে, জয়িতা ঘোষ। চিঠি আমার নামে? আচ্ছা দিন। চিঠিটা নিয়ে ঘরে এলো জয়িতা। 7-5 ভাবতে ভাবতে খামটা খুলল সে। স্নেহে রুনু।
নামটা দেখেই চমকে উঠল জয়িতা। এ নামে তাকে পৃথিবীতে একটি মানুষই ডেকেছেন, তার বাবা। তোমাকে কুম্ভ মেলাতে দেখে মনে বড় কষ্ট পাই। তোমার প্রতি তোমার শাশুড়ির ব্যবহার আমার মনে তীব্র আঘাত দেয়। তোমার সন্তানহীনতাকে কারণ করে তিনি আবারও তুলসীদাস বাবার কাছে গিয়েছিলেন। এবারে তোমার মৃত্যু কামনা করে যজ্ঞ করার কথা বলেন, তো বাবা অরাজি হন। তুমি হয়তো চিনতে পারোনি, তবে প্রথম দিন যজ্ঞের সময় আমিও উপস্থিত ছিলাম। দ্বিতীয়বার আগমন আর তোমার জন্য মারণযজ্ঞ করার কথা বলা আমাকে অত্যন্ত ভীত করে। যদিও এই গৈরিক বসন ধারণের পূর্বে শপথ নিতে হয় যে পূর্বাশ্রমের সমস্ত কথা ভুলে যাবার কথা, তবুও তোমাদের স্নেহের টান আমি ভুলতে পারি নাই। অমৃত কুম্ভের স্নানের সময় তোমার শাশুড়িকে আমি কথাই ভুলিয়ে দূরের ঘাটে নিয়ে যাই। যেহেতু আমাকে তিনি আগে তুলসীদাস বাবার আশ্রমে দেখেছিলেন, তাই সন্দেহ করেন নাই। তারপর আমি তাকে জলের মধ্যে ডুবিয়ে হত্যা করি। এলাহাবাদ পুলিশের তদন্তের সময় আমি ভেবেছিলাম যে গিয়ে সব কথা স্বীকার করিব, কিন্তু ভেবে দেখলাম তাতে তোমার মঙ্গল নাই, তাই চুপ করে থাকার সিদ্ধান্ত নিলাম। আশা করি তুমি জামাই বাবা জীবনের সাথেই ভালোই আছো। যদি পরবর্তীকালে তোমার নামে কোনো অভিযোগ ওঠে, তাহলে তোমার নির্দোষিতার প্রমাণস্বরূপ এই চিঠি দেখাতে পারো। তুলসী বাবার আশ্রম ছেড়ে আমি নিরুদ্দেশের পথে আবার যাত্রা করেছি। প্রভু জনার্দন যেন আমাকে ক্ষমা করেন। তোমার ভবিষ্যৎ সুখী জীবনের জন্য আশীর্বাদ করি। আশীর্বাদক, তোমার পিতা। চোখের জলে কখন যেন বুক ভেসে গিয়েছিল জয়িতার। চিঠিটা ঠাকুর ঘরে নারায়ণের পায়ে ছুঁয়ে পুড়িয়ে দিল সে। এই ঘটনাটা দুর্ঘটনাই হয়ে থাক। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।